চলুন আজ সরাসরি মূল কথায় চলে যাই। এই বিশ্লেষণে আমরা দেখব বিশ্বজুড়ে মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিভাবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির একেবারে চূড়ান্ত পরীক্ষাক্ষেত্র হিসেবে কাজ করে। উৎসগুলো একটু গভীরভাবে ঘাটলেই একটা ব্যাপার খুব স্পষ্ট হয়ে ওঠে। সংবাদ মাধ্যম এখন আর শুধু খবর দেয় না, বরং এরা সক্রিয়ভাবে বিভিন্ন রাজনৈতিক আখ্যান বা ন্যারেটিভ তৈরি করে। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 4টি বিষয় নিয়ে কথা বলবো। 1. টাকার কার্লসনের রাজনৈতিক রূপান্তর। 2. যুক্তরাজ্যের মিডিয়া। 3. সেটলার মুভমেন্ট বা বসতি স্থাপনকারীদের মূল ধারায় চলে আসা। এবং 4. ফটো সাংবাদিকতায় বিভিন্ন বিতর্কিত আখ্যান। প্রথম পর্ব, টাকার কার্লসনের রূপান্তর। চলুন দেখি মিডিয়ার নতুন কৌশল কিভাবে কাজ করছে। শুরু করা যাক যুক্তরাষ্ট্রের রাজনীতি দিয়ে। $800 মিলিয়ন। একটু ভাবুন তো অঙ্কটা। ফক্স নিউজ ডোমিনিয়নকে এই বিশাল অঙ্কের মানহানি জরিমানা দিয়েছিল, আর ঠিক এই ঘটনায় টাকার কার্লসনকে মূলধারার টেলিভিশন নেটওয়ার্ক থেকে ছিটকে ফেলে স্বাধীন পডকাস্টিংয়ের দিকে যেতে বাধ্য করে। মূলত এখান থেকেই তার রাজনৈতিক রূপান্তরের একটা নতুন অধ্যায় শুরু হয়। এখানকার দ্বিমুখী আচরণটা বেশ ইন্টারেস্টিং। একদিকে তিনি প্রকাশ্যে জোর গলায় দাবি করছিলেন যে ভোটিং মেশিনে কারচুপি হয়েছে, আর ঠিক একই সময়ে ব্যক্তিগত টেক্সট মেসেজে সেই অভিযোগগুলোকে ননসেন্স বা একেবারে অর্থহীন বলে উড়িয়ে দিচ্ছিলেন। এমনকি ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার তীব্র অপছন্দের কথাও সেই মেসেজগুলোতে বেরিয়ে আসে। এখন তিনি বেশ কৌশলগত একটা পরিবর্তন এনেছেন। কার্লসন এখন নিও কনজারভেটিভ পররাষ্ট্রনীতি এবং ইরানের সাথে যুদ্ধের প্রকাশ্য বিরোধিতা করছেন। মূলধারার অসন্তুষ্ট ভোটারদের টানতে তিনি নিউ ইয়র্ক টাইমসের মতো জায়গায় সাক্ষাৎকারও দিচ্ছেন। তার নতুন বক্তব্য হল, আমেরিকানদের কাছে হিজবুল্লার মতো আন্তর্জাতিক ইস্যুর চেয়ে সাধারণ নাগরিকদের ক্রেডিট কার্ডের ঋণ অনেক বড় সমস্যা। তিনি এখানে গবেষণালব্ধ একটা মজার নিয়মের কথাও টেনে এনেছেন। নিয়মটা হল, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম যদি ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়, তবে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান। এভাবেই তিনি অর্থনীতিকে কাজে লাগিয়ে পররাষ্ট্রনীতির বড় বড় বিতর্কগুলোকে সাধারণ আমেরিকানদের দৈনন্দিন আর্থিক উদ্বেগের সাথে মিলিয়ে দিচ্ছেন। এখন অনেকেই ধারণা করছেন এই পুরো মিডিয়া কৌশলটা আসলে মাগা বা মেক আমেরিকা গ্রেট এগেন আন্দোলনকে ট্রাম্পের প্রভাব বলয় থেকে সরিয়ে আনার একটা সুপরিকল্পিত চেষ্টা। কার্লসন হয়তো নিজেকে রিপাবলিকান পার্টির নতুন কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন, যা খুব সম্ভবত 2032 সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তার একটা আগাম প্রস্তুতি। যুক্তরাষ্ট্রে মিডিয়া ব্যক্তিত্বরা কিভাবে রাজনীতিকে প্রভাবিত করে সেটা তো আমরা দেখলাম। এবার চলুন আটলান্টিক পেরিয়ে একটু যুক্তরাজ্যের দিকে নজর দিই। দেখব সেখানকার জাতীয় সংবাদ মাধ্যমগুলো কিভাবে নিজেদের দেশের ভেতরের রাজনৈতিক উত্তাপকে নতুন রূপ দিচ্ছে। দ্বিতীয় পর্ব, যুক্তরাজ্যের মিডিয়া এবং রাজনৈতিক ফ্রেমিং। ব্রিটেনে মিডিয়া ইহুদিদের উপর বেড়ে যাওয়া সহিংসতার ঘটনাগুলোকে মূলত যুদ্ধবিরোধী বিক্ষোভ মিছিলের সাথে মিলিয়ে প্রচার করেছে। আর এর একটা বড় শিকার হয়েছেন জ্যাক পোল্যান্সকি। তিনি ব্রিটিশ গ্রিন পার্টির একমাত্র ইহুদি নেতা। ফিলিস্তিনপন্থী মিছিলে অংশ নেওয়ার কারণেই তাকেই মিডিয়ার তীব্র তোপের মুখে পড়তে হয়, আর অদ্ভুতভাবে তাকেই অ্যান্টিসেমিটিজমের প্রবক্তা হিসাবে আখ্যায়িত করা হয়। উৎসগুলো ঘাটলে একটা চরম স্ববিরোধিতা চোখে পড়ে। দ্য টাইমস, দ্য টেলিগ্রাফ এবং ডেইলি মেলের মতো বড় বড় পত্রিকাগুলো একজন ইহুদি নেতার যুদ্ধবিরোধী অবস্থানকে আক্রমণ করার জন্য উল্টো অ্যান্টিসেমিটিক ব্যঙ্গচিত্র এবং সেই পুরনো ট্রোজেন হর্স তত্ত্ব ব্যবহার করেছে। মিডিয়া ফ্রেমিং ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা তার একটা বড় প্রমাণ। এই ফ্রেমিংয়ের প্রসঙ্গটি এবার আমাদের নিয়ে যায় সোজা ইসরায়েলে। সেখানে জাতীয় সম্প্রচার মাধ্যমগুলো এমন কিছু ভূ-রাজনৈতিক মতাদর্শকে মূলধারায় নিয়ে আসছে, যা একসময় একেবারেই চরমপন্থী বা প্রান্তিক বলে মনে করা হতো। তৃতীয় পর্ব, সেটলার মুভমেন্ট বা বসতি স্থাপনকারীদের মূলধারায় অন্তর্ভুক্তি। আঞ্চলিক আধিপত্যের পক্ষে যারা কথা বলেন, সেই সেটলারদের কণ্ঠস্বর এখন আর অবহেলিত নেই। গ্রেটার ইসরায়েল আন্দোলনের একটা মূল কৌশল হল হিতনা চালুত বালে ভাবত, যার মানে হল হৃদয়ে বসতি স্থাপন। এটা আসলে খুব গোছানো একটা জনসংযোগ বা পিআর ক্যাম্পেন। এর মূল লক্ষ্যই হল মানুষের মনে এই ধারণাটা গেঁথে দেওয়া যে নতুন জায়গায় বসতি স্থাপন করলেই নাকি রাষ্ট্রের নিরাপত্তা বাড়ে।
এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় কিভাবে ঐতিহাসিক ধারণাগুলো খুব দ্রুত মূলধারার মিডিয়ার দাবিতে পরিণত হচ্ছে। ১৯২৯ সালের জাবুটিনস্কির গান থেকে শুরু করে ২০২৩ সালে নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ধারণার সাথে যুক্ত হওয়া, আর ২০২৪ সালের মার্চে লেবাননের লিতানি নদীকে নতুন সীমান্ত হিসেবে মিডিয়ার ব্যাপক প্রচার, এই সবই আসলে একটা সুপরিকল্পিত আখ্যানেরই অংশ। বাস্তব তথ্য প্রমাণ কিন্তু বলে যে নতুন বসতি স্থাপন করলে নিরাপত্তা আদৌ বাড়ে না। তা সত্ত্বেও চ্যানেল ১৪, চ্যানেল ১২ এবং কানের মতো বড় বড় টেলিভিশন নেটওয়ার্কগুলো ডানিয়েলা ওয়েস এবং উরি তাৎসাফোনের মতো কট্টর ডানপন্থী গোষ্ঠীর অ্যাক্টিভিস্টদের রীতিমতো শীর্ষ নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে পর্দায় হাজির করছে। মিডিয়া এভাবেই সাধারণ মানুষের চিন্তাধারাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। সব শেষে চলুন দেখি সংঘাতপূর্ণ ফটো সাংবাদিকতার জগতে এই আন্তর্জাতিক আখ্যান আর ঐতিহাসিক সত্য নিয়ন্ত্রণের লড়াইটা ঠিক কিভাবে চলে। মিডিয়া ওয়াচডগ গ্রুপগুলোর ভূমিকাই বা এখানে কি? চতুর্থ পর্ব, ফটো সাংবাদিকতায় বিতর্ক এবং আখ্যান নিয়ন্ত্রণের লড়াই। গাজায় মানবিক বিপর্যয় তুলে ধরার কারণে ফিলিস্তিনি সাংবাদিক শাহুর আলগোরাকে নিউ ইয়র্ক টাইমসের হয়ে ২০২৬ সালের পুলিৎজার পুরস্কারে ভূষিত করা হয়। কিন্তু এরপরই শুরু হয় আসল নাটক। অনেস্ট রিপোর্টিং নামের একটা স্বঘোষিত মিডিয়া ওয়াচডগ গ্রুপ সাথে সাথেই দাবি করে বসে যে এই ছবিগুলো নাকি সাজানো আর বানোয়াট, উদ্দেশ্য পরিষ্কার, আন্তর্জাতিক অঙ্গনে এই সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা নষ্ট করা। কিন্তু উৎসগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই আসল সত্যিটা বেরিয়ে আসে। রয়টার্স এবং এপির মতো বিশ্বস্ত এজেন্সিগুলোর ফটো সাংবাদিকরাও ঠিক একই দৃশ্যের ছবি স্বাধীনভাবে তুলেছিলেন। এতে স্পষ্ট হয়ে যায় যে আন্তর্জাতিক আখ্যান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এবং সত্যকে ধামাচাপা দিতে এই ধরনের ওয়াচডগ গ্রুপগুলো প্রায়ই এমন বিভ্রান্তিকর কৌশল কাজে লাগায়। এই বিশ্লেষণ শেষ করার আগে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। মিডিয়া যখন শুধু রাজনৈতিক পরিস্থিতির খবরই দেয় না, বরং সেটা সক্রিয়ভাবে তৈরিও করে, তখন আখ্যানের আসল রিমোট কন্ট্রোলটা কার হাতে? প্রভাব বিস্তারের এই খেলায় যখন সত্য ঢাকা পড়ে যায়, তখন আমাদের চারপাশের বাস্তবতা আসলে কতটা সাজানো সেটা গভীরভাবে ভেবে দেখার সময় এসেছে। আশা করি এই তথ্যগুলো আধুনিক মিডিয়ার অদৃশ্য কৌশলগুলো বুঝতে বেশ কাজে আসবে।